আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এই ভিডিওতে মূলত আমি আলোচনা করার চেষ্টা করব আর্জেন্টিনা যে সমস্যাগুলো ফেস করছে সেখান থেকে বের হয়ে কিভাবে আসতে পারে। তবে আমি রেফারেন্স হিসেবে এর আগের ভিডিওটা আরও একবার দেখে আসতে বলবো, কারণ সেটা সূত্র ধরে আলোচনা করতে হবে। সর্বশেষ ভিডিওতে আমি বলেছিলাম যে আর্জেন্টিনার অনেক কিছু এই ম্যাচে কাজ করেনি, যে জিনিসগুলো কাজ করেনি সেই জিনিসগুলো নিয়ে সংশোধনের অনেক উপায় আছে। তবে আমার কাছে দিন শেষে ডিফেন্সিভলি আর্জেন্টিনার যে একটা কমন ভালনারেবিলিটি রয়েছে, আর্জেন্টিনা যে লেফট ব্যাক পজিশন এবং খুবই গুরুত্বপূর্ণভাবে রাইট ব্যাক পজিশন নিয়ে ভুগছে, ওয়াইড স্পেস ডিফেন্ডিং নিয়ে ভুগছে, সেখান থেকে আর্জেন্টিনা আসলে বের হতে পারবে কিনা সেটাই সবচেয়ে বড় ইকুয়েশন। আমি জানি এটার বাইরেও অনেক কিছু আছে, যেমন আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচে কেপ ভার্দেকে যথেষ্ট বল দিয়ে খেলেছে, আরও একবার সিট ব্যাক করেছে, অর্থাৎ আরও একবার নিচে নেমে এসে খুব একটা বেশি কেয়ার না করে প্রতিপক্ষ বল নিয়ে আসুক, আমরা অপেক্ষা করি, এমন টাইপের একটা ড্রপ ডাউন মেন্টালিটি নিয়ে করেছে। এটার পেছনে অনেকে কারণ হিসেবে দেখাচ্ছেন যে এতটাই গরম ছিল যে তারা এনার্জি সেভ করতে চেয়েছেন। দেখুন, ফ্রান্সের মতো দলও কিন্তু প্রায় প্রত্যেকটা ম্যাচে ভীষণ রকমের গরমের মধ্যে খেলছে, এবং আমি নিজেও যুক্তরাষ্ট্রে আছি, আমি নিজে জানি যে ওয়েদারটা কি। এই ওয়েদারটাকে অনেক বিশাল আকারের কোনো একটা ইকুয়েশন আমি আনতে চাই না, কারণ এটা প্রায় প্রত্যেক দলের জন্য একটা সমান সিচুয়েশন। এই জিনিসটা আগে থেকে জানা, এটা আনপ্রেডিক্টেবল কোনো কিছু না। টেম্পারেচারটা ভবিষ্যতে কেমন হবে, কী লেভেলের হিউমিডিটি হবে, সেটা আপনি অন্তত 10-15-20 দিন আগে থেকে জানেন। সেটার জন্য আপনার প্রিপারেশন দরকার। আপনি এ লেভেলে এসে ওয়েদারটার জন্য ভুগবেন, স্বাভাবিক, তবে এটাকে বিশাল কোনো একটা কারণ হিসেবে দেখাতে পারেনি না। আর্জেন্টিনা খুব একটা বেশি প্রেস করেনি, সেখান থেকেও আর্জেন্টিনা বের হয়ে আসতে পারে। এই ম্যাচে ট্যাকটিক্যালি যদি আরও বেশি করে ফিজিক্যাল খেলতে হয়, আরও বেশি করে যদি প্রেস করতে হয়, সে অ্যাবিলিটি আর্জেন্টিনার এই মিডফিল্ড ডিফেন্স লাইনে আছে, আমি সেই জিনিসটাই বলবো। তবে যে জিনিসটা নিয়ে আমি বারবার করে বলি সেটা হচ্ছে এই যে রাইট ব্যাক পজিশনে একটা বিশাল রকমের শূন্যতা, একের পর এক আক্রমণ এখানে তৈরি হয়, এবং আপনি যদি এই মুহূর্তে মিশরের পসিবল লাইন আপ দেখেন, সেখানে লেফট উইংয়ে ম্যানচেস্টার সিটির মারমুশ রয়েছেন, রাইট উইংয়ে আশু রয়েছেন, এখানে প্লে মেকার হিসেবে মোহাম্মদ সাল্লাহ রয়েছেন, ফাইনাল থার্ডে জিকো রয়েছেন। বিশেষ করে লেফট উইংয়ের পজিশনে মারমুশের মতো একজন প্লেয়ার আর্জেন্টিনার রাইট ব্যাককে আরও একবার যে বিপদে ফেলবেন সেটা মোটামুটিভাবে বলা যায়। এবং এখানে মলিনার পর মন্তিয়াল তো কোনো অপশন হতে পারেন না। ওই যে একটা কনফিউশন আমাদের ছিল এখানে, কেন অগাস্টিন গিয়াইকে নেওয়া হলো না মন্তিয়ালের জায়গায়, ঘুরে ফিরে সেটা আরও একবার বিশাল একটা কারণ হচ্ছে। এবং আমি বারবার করে এই পজিশনটা নিয়ে বলছি কারণ বাকি সকল কিছু, অর্থাৎ প্রেস করা, অনেক বেশি সেটব্যাক বা ড্রপ ডাউন না করে সামনে থেকে এসে বল কেড়ে নেওয়ার চেষ্টা করা, এগুলো ট্যাকটিক্যাল ভিউ পয়েন্ট থেকে আপনি যে কোনো একটা ম্যাচে ভিন্নভাবে ভিন্ন অ্যাপ্রোচে মাঠে নামতেই পারেন, চেঞ্জ করতেই পারেন। তবে আপনার যদি কোনো একটা নির্দিষ্ট পজিশনে যথেষ্ট অপশান না থাকে, যেটা রাইট ব্যাকে বেশি মনে হয়, লেফট ব্যাকেও হালকা পাতলা মনে হচ্ছে, সেখান থেকে আপনি কীভাবে বের হয়ে আসবেন সেটা আসলে খুবই টাফ একটা ব্যাপার। এবং এখানে এসে স্কালোনি আরও একবার 22 বিশ্বকাপের মতো ট্যাকটিক্যালি ব্রিলিয়ান্ট কিছু করতে পারবেন কিনা সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হয়। এখানে এসে স্কালোনির বিরুদ্ধে যাওয়ার, সমালোচনা করার একটা জায়গাও আস্তে আস্তে তৈরি হয়। তিনটা পসিবল পরিবর্তনের কথা বলা হচ্ছে, একটা অ্যাটাকে, একটা মিডফিল্ডে, একটা ডিফেন্সে। অ্যাটাকে লিওনেল মেসির পাশে লাউতারো এবং হুলিয়ান আলভারেজ যে কোনো একটা প্রোফাইল লাগবেই। এখানে অনেকে ম্যাক্সি লোপেজের কথা বলছেন, তবে লোপেজ লিও মেসির সাথে খুব একটা বেশি খেলেননি। লোপেজের সাথে লিওনেল মেসির সেই লিঙ্ক আপটা আছে কিনা সেটা নিয়েও অনেক আলোচনা করার সুযোগ আছে। লোপেজ আমার কাছে এখনও ডিবক্সে টার্গেট ম্যান হিসেবে একটা অপশান পরের হাফে হতে পারেন এমন মনে হয়। আমার কাছে মনে হয় শেষ মুহূর্তে হুলিয়ান আলভারেজের উপর যাওয়া উচিত, এটা ছাড়া খুব একটা অপশান নেই। আলভারেজ থাকলে অন্তত হাই প্রেস করা হবে। লিও মেসির সামনে একজন ফরওয়ার্ড লাগাতারভাবে যদি প্রেস করেন, সেখান থেকে ভুল হলে লিওনেল মেসিরে কাজে লাগাতে পারেন। আমার কাছে এই মুহূর্তে বেস্ট কোনো অপশান নেই, তবে সলিউশনটা আমার জানা নেই। এই মুহূর্তে লাউতারোর থেকে আলভারেজকে হয়তো বা এই ম্যাচের কনটেক্সটে এগিয়ে রাখতেই হচ্ছে। মিডফিল্ডে লিয়ান্দ্রো পারেদেসকে অ্যাড করে 4 জনের মিডফিল্ড লাইন তৈরি করা যায় কিনা সেটা নিয়ে কথাবার্তা চলছে। এখন পারেদেস আসলে অ্যাডভান্টেজ যেটা, পারেদেস প্রপার একজন ডিএম, যেটা ম্যাক অ্যালিস্টারের ক্ষেত্রে ডিফেন্সিভ ট্রানজিশনে অনেক সময় হচ্ছে না, সেটা পারেদেস করতে পারবেন, ভালো ট্যাকল করতে পারবেন, তিনি ডার্টি ওয়ারগুলো করতে পারেন, একই সঙ্গে ডিপ লাইং প্লে মেকিংও করতে পারেন। তবে পারেদেস আগের থেকে যথেষ্ট স্লো হয়ে গিয়েছেন কিনা, আগের মতো তার অ্যাজিলিটিটা মিসিং কিনা সেটা নিয়েও কথাবার্তা বলার সুযোগ আছে। পারেদেস আসলে কিছু কিছু জায়গা থেকে অ্যাডভান্টেজ যেমন আর্জেন্টিনা পাবে, কিছু কিছু জায়গায় আর্জেন্টিনার এখনও কনসার্ন থেকে যাবে। এটা আমার কাছে অবশ্যই একটা অপশান, তবে একেবারে প্রপার সলিউশন কিনা সেটা জানা নেই। আর্জেন্টিনা ডিফেন্সের লেফট ব্যাক পজিশনে এখানে মেদিনার পরিবর্তে ত্যাগলেফিকে স্টার্ট করতে পারেন। এই কারণটাই মূল যে মেদিনা সর্বশেষ ম্যাচে কিছুটা হলেও ফ্যাটিক ছিলেন,
রীতিমতো টায়ার্ড হয়ে পড়েছিলেন, সেখানে তাগলিয়াফিকো হয়তো বা তাকে চ্যালেঞ্জ জানাবেন। রাইট ব্যাক পজিশনে শেষ মুহূর্তে 4 জনের ডিফেন্স লাইনে মলিনাইকে হয়তো বা স্কালোনি বেছে নেবেন। মন্তিয়াল এ মুহূর্তে সেভাবে ইকুয়েশনে নেই, সর্বশেষ ম্যাচেও বিপজ্জনক জায়গায় ফাউল করে একটা ইয়েলো কার্ড দেখেছেন। এখন কথা হচ্ছে রাইট ব্যাক পজিশনে যদি মলিনাকে নেওয়া হয় তাহলে মিডফিল্ডে যদি পারাদেস অ্যাড হন তাহলে রড্রিগো ডিপল হয়তো বা একেবারে রাইট সাইডে মলিনার সাথে লেগে থেকে ওখানে একটা ডিফেন্সিভ শিল্ড হিসেবে কাজ করার চেষ্টা করবেন, যেহেতু এক্সট্রা একজন মিডফিল্ডার এখানে আছে, যেহেতু থিয়াগো আলমাদা ইকুয়েশন থেকে অলমোস্ট বাইরে চলে গিয়েছেন। আরেকটা অপশন এখানে চিন্তাভাবনা করা হচ্ছে, হয়তোবা পারাদেসের পরিবর্তে নিকো গঞ্জালেসকে খেলানো হবে, তবে আমি নিশ্চিত নই যে নিকো গঞ্জালেস লেফট সাইডে শুরু করবেন নাকি রাইট সাইডে শুরু করবেন। আমার কাছে এমন ইকুয়েশনে এসে আমি জুলিয়ানো সিমিওনিকে দেখতে চাচ্ছিলাম, সিমিওনির মতো একজন প্লেয়ার যিনি কিনা ফাস্ট এবং যিনি কিনা উইংয়ে সেই স্পেসটা বা উইডটা প্রোভাইড করতে পারেন, ডিফেন্সিভ ট্রানজিশনে কন্ট্রিবিউট করতে পারেন। এটা রাইট সাইডে আমার একটা প্রোফাইল মনে হচ্ছিল। তবে নিকো গঞ্জালেসও যদি যুক্ত হন এখানে আমি খুব একটা বেশি অবাক হব না। তবে নিকো কি আসলে রাইট সাইডের জন্য চিন্তায় আসবেন কিনা সেটা নিয়ে আমি নিশ্চিত নই, কারণ লেফট ব্যাক পজিশন নিয়েও কনসার্ন আছে, সেখানেও একটা ডিফেন্সিভ কাভারেজ দরকার, উইং ব্যাক দরকার। তবে আমার কাছে সেটা সবচেয়ে বেশি দরকার আসলে রাইট সাইডে। লেফট সাইডের ইকুয়েশন অবশ্যই ভ্যালেন্তিন বার্কো এই সময়টাতে এসে যদি বিবেচিত না হন, আমি একেবারে স্টার্টিং লাইনআপে না বললেও সেকেন্ড হাফে গুরুত্বপূর্ণ মোমেন্ট যদি না পান তাহলে আর কখন হবেন সেটা জানা নেই। এখানে এসে স্কালোনিকে কয়েকটা বিগ কল মেক করতে হবে। আমরা জর্ডানের বিপক্ষে ম্যাচে দেখেছি এজিকিউল প্যালাসিওস রাইট ব্যাক পজিশনে একটা সলিড পারফরমেন্স দিয়েছেন। জর্ডান বা এ ম্যাচের পারফরমেন্স একেবারে রাইট প্যারামিটার হওয়া উচিত না, তবে এখানেও ইনোভেটিভ কিছু স্কালোনি করতে পারেন কিনা সেটার দিকে তাকিয়ে আছি। অর্থাৎ রাইট ব্যাক পজিশনে স্কালোনিকে ভিন্ন কিছু একটা যে ভাবতে হবে, সেটা প্লেয়ার পরিবর্তন করে হোক কিংবা একাধিক প্লেয়ারকে সেখানে একই রকমের দায়িত্ব দিয়ে হোক, সেটা স্কালোনি কী করবেন তিনি ভালো জানেন। স্কালোনির জন্য এটা ট্যাকটিক্যালি নিজের ব্রিলিয়ান্সটা প্রমাণের আরও একটা সুযোগ। আমরা 22 বিশ্বকাপে এমন কঠিন ম্যাচ স্কালোনির কাছ থেকে টেক্সটবুকের বাইরে অনেক নতুন কিছু দেখেছি, অনেক ইনোভেটিভ কিছু দেখেছি। আরও একবার এমন একটা সমীকরণে আমরা দাঁড়িয়ে আছি যেখানে স্কালোনিকে সে জিনিসটা করতে হবে, এবং না করতে পারলে তার বিরুদ্ধে সমালোচনা করার অনেক গ্রাউন্ড কিন্তু অলরেডি তৈরি হয়ে যাচ্ছে। থিয়াগো আলমাদা সর্বশেষ ম্যাচে একেবারে ভালো করেননি, এবং দুজন নাম্বার 10 এমন টাইপের সিস্টেমে আসলে কাজে আসবে কিনা সেই প্রশ্নটা চলে এসেছে। এখন নিকো পাস এবং লিওনেল মেসি একই সঙ্গে খেললে আমার কাছে মনে হয় এই প্রশ্নটা আরও বেশি আসার সুযোগ আছে। তাই খুবই আনফর্চুনেট হলেও নিকো পাসকে ফার্স্ট চয়েস 11-এর ইকুয়েশনে বাইরে রাখতে হচ্ছে। তবে তার মানে এটা নয় যে সেকেন্ড হাফে আমি তাকে একেবারেই কাজে লাগাতে পারবো না। লো সেলসোর মতো একজন প্লেয়ার যথেষ্ট ভালো ফর্মে আছেন। ওয়ান্স অ্যাগেন আপনার স্টার্টিং লাইনআপে আপনি হয়তো বা এনজো, ম্যাক, ডিপল এদের উপরে নির্ভর করবেন, তার মানে যে একেবারে লো সেলসোকে কাজে লাগাবেন না ব্যাপারটা এমন নয়। আমার কাছে এখানে এসে সাবস্টিটিউশনটা অনেক বেশি মুখস্থ না হয়ে যদি ইনোভেটিভ হয় এবং ম্যাচের প্রেক্ষাপট বিবেচনা করে এই অপশনগুলোকে যদি কাজে লাগানো যায় তাহলে সেটা যে কোনো সময় ম্যাচের গতিপথ পরিবর্তন করতে পারে বলে আমার কাছে মনে হয়। তাই শুধুমাত্র 11 জনের কথা চিন্তা না করে আরও যে 5টা সাবস্টিটিউশন অপশন আছে সেখান থেকেও বেটার কিছু করা যায় কিনা, যেটা এর আগে স্কালোনি অনেকবারই করেছেন, সেটাও একটা বিশাল ব্যাপার। এবং ওয়ান্স এগেন এখানে স্কালোনিকে, পাবলো আইমারকে, রোবার্তো আয়ালা, ওয়াল্টার স্যামুয়েল, গোটা আর্জেন্টিনার থিঙ্ক ট্যাঙ্ককে আরও একটা ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স দেখাতে হবে। সেটার জন্য আর্জেন্টাইন ফ্যানরা অপেক্ষা করবে। আর্জেন্টিনার জন্য বিশ্বকাপের ইকুয়েশনটা কখনোই সহজ ছিল না। সর্বশেষ ম্যাচের পরে এই মুহূর্তে এসে সব কিছুই কঠিন। এই কঠিনটা মেনে আরও একবার চ্যাম্পিয়ন মেন্টালিটি স্কালোনি দেখাতে পারেন কিনা, আরও একবার দল এমন কঠিন সিচুয়েশান থেকে বের হয়ে আসতে পারে কিনা, সেটাই বিশ্বকাপে এই মুহূর্তে সবচেয়ে বড় ট্যাকটিক্যাল ভিউ পয়েন্ট। ধন্যবাদ।